কি ভাবি, ভাইয়ার খাবার খেয়ে পেট ভরেছে? রাত্রি, তুই সবসময় এমন কেন করিস বলতো? রাত্রি ফাজলামি করে কথাটা বললে মিসেস হায়দার তাকে ধমক দিয়ে কথাটা বলে। মিসেস হায়দারকে দেখতে পেয়ে আনায়া দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলে, মা আপনি কেন বলেননি এত ঝাল হয়েছে? আপনি আমাকে কেন বলেননি? বললে তোমার ওই হাসি মাখা মুখটা কি করে দেখতাম? এত খুশি তোমার নিমিষেই শেষ হয়ে যেত। আনায়া এমন ভালোবাসা পাবে ভাবতে পারেনি। ইহুসান এত কষ্ট সহ্য করে ঝাল বিরিয়ানি খেয়ে নিল। ওর আনন্দ শেষ হয়ে যাবে বলে রাত্রি আর মিসেস হায়দার কিছু বলেনি। আনায়াকে মিসেস হায়দার জড়িয়ে ধরলে রাত্রিও এসে তাদের দুজনকে জড়িয়ে ধরে। সন্ধ্যায় ইহুসান অফিস থেকে আসলে ফ্রেশ হয়ে সবাই ড্রয়িং রুমে গল্প করছিল। তখনই হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। মিসেস হায়দার উঠতে নিলে আনায়া বলে, মা আমি দেখছি। আনায়া গিয়ে সদর দরজা খুলল। একটা স্টাইলিশ মেয়ে একটা ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে বড় একটা ট্রলি, চুলগুলো কালার করা, টাইট জিন্স আর টপস পরা। আনায়া তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। রাত্রি দরজার দিকে আস্তে আস্তে বলল, কে এসেছে? রাত্রি তাকিয়ে দেখে তার ফুফাতো বোন শিলমা এসেছে। শিলমা নিজের চোখ থেকে চশমা খুলতে খুলতে আনায়াকে বলল, হে ইউ, গাড়িতে আরো একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসো। হে এহসান। আর কোনো কথা না বলে সোজা গিয়ে ইহসানকে সবার সামনে জড়িয়ে ধরল। এতে আনায়ার চোখ বড় বড় হয়ে যায়। মিসেস অ্যান্ড মিস্টার হায়দার সিলমার করা এই কাজে মোটেও খুশি হয়নি। রাত্রি কানে কানে বলল, এসে গেছে বজ্জাতনি। কে এই মেয়ে? কে আবার? তোমার সতীন, মানে ভাইয়ার দিওয়ানি। কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি ভাইয়ের পেছন ছাড়ে না। সম্পর্কে আমাদের ফুফাতো বোন হয়। ভাইয়াকে খুব পছন্দ করে, কিন্তু ভাইয়া কোনো পাত্তাই দেয়নি। কিন্তু এই মেয়েও হাল ছাড়ছে না, বজ্জাত মেয়ে একটা। হাল তো একবার তাকে ছাড়তেই হবে। আনায়া এই বলে ইহসানের কাছে গেল। তারপর এক টানে শিলমাকে সরিয়ে ফেলল। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আরে শুধু ভাইয়ের সাথে হাক করলেই হবে? চলো ভাবির সাথেও একবার হাক করো। হোয়াট? আনায়ার কথা শুনে শিলমা অবাক হয়ে গেল। ইহুসান বাদে বাকি সবাই মুচকি মুচকি হাসছে। আনায়া বলল, হ্যাঁ ইহসান তোমার ভাই হলে আমি তো তোমার ভাবি, তাই না? এখন যদি তুমি তোমার ভাইয়ের বউকে ভালোবেসে অন্য কিছু ডাকতে চাও তাহলে সেটা অন্য ব্যাপার। তার মানে তোমাকেও বিয়ে করে এনেছে? জি, বাকি কথা পরে হবে। এখন নিজের ব্যাগ নিজে ক্যারি করে নিয়ে রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। আনায়া কথাটা বলে একটা হাসি দিয়ে ইহুসানের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। শিলমা ভিতরে ভিতরে রাগ হলেও তা প্রকাশ করেনি। রুমে এসে দরজা লাগিয়ে ব্যাগটা লাথি দিয়ে ফেলে দিল। চশমাটা বিছানায় ফেলে নিজে নিজেই বলতে লাগলো, আমি এহসানকে চাই, আমি ওকে ভালোবাসি। যে করি হোক না কেন আমি ওকে আমার করবই। বিয়ে করেছে বলে কি হয়েছে, বুড়ো তো হয়ে যায়নি। আমিও দেখবো এই মেয়ে কি করে এহসানের সাথে থাকে। কি দেখেছে এহসান এই মেয়ের মাঝে যা আমার মাঝে নেই? যাই হোক, আমি এহসানকে আমার করবই, এটাই আমার লাস্ট কথা। ডিনার শেষ করে মিসেস হায়দার ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখন শিলমা একটা র্যাপিং করা বক্স নিয়ে এসে বসে। মিসেস হায়দার জিজ্ঞেস করে, কোনো কিছু দরকার? না মামি, আসলে এতদিন পরে আসলাম আর এহসানের বউকে দেখবো, তাই আগে থেকে গিফট নিয়ে এসেছিলাম। এ মা, এটা কেন করতে গেলে? এর কোনো দরকার ছিল না। মামি, এতটুকু করতেই পারি, আমি তো ওকে ভালোবেসে পাইনি, তাই ও যাকে ভালোবাসে তাকে নিয়ে যেন হ্যাপি থাকে দোয়া করি। বিয়ে তো হুট করে হয়ে গেছে, তাই এই ছোট্ট উপহারটা। সিলমা, ভালোবাসা জিনিসটা পবিত্র, এটা জোর করে হয় না, তা মন থেকে হয়। মামি, তাই তো। এহসানকে আর ওর বউ, কি জানি নাম ওর? আনায়া। আনায়াকে সুখী দেখতে চাই বলে শিলমা একটু হাসার চেষ্টা করলো। তখনই রাত্রি হাতে একটা বক্স নিয়ে এসে শিলমাকে উদ্দেশ্য করে বলল, চেহারায় যা দেখা যাচ্ছে তা কি মনে আছে? মিসেস হায়দার আস্তে করে বলল। রাত্রি। রাত্রি বলল, আমি তো জিজ্ঞেস করছি মাত্র। তোমার হাতে ফার্স্ট এড বক্স কেন? কার কি হয়েছে?
কারো কিছু হয়নি, হয়তো কাজে লাগতে পারে। রাত্রি চলে যেতে নিলে মিসেস হায়দার বলল, রাত্রি, সিলমার জন্য 1 কাপ কফি দিতে বল। উইথ পয়জন অর উইথআউট পয়জন? রাত্রি শিলমার দিকে তাকিয়ে কথাটা বলল। মিসেস হায়দার ধমক দিয়ে রাত্রিকে বলল, রাত্রি, এইসব কি হচ্ছে? ও তোমার বয়সের থেকে বড়। আই ওয়াজ জাস্ট কিডিং। রাত্রি ফার্স্ট এইড বক্স নিয়ে ইহুসানের রুমে চলে আসলো। ইহুসান বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছিল, তখন রাত্রি খাটের পাশে ছোট টেবিলে বক্সটা রাখলো। ইহুসান বক্সটা দেখে জিজ্ঞেস করলো, ফার্স্ট এইড বক্স এখানে কেন? আরে তোর দরকার লাগবে? আমার কেন হঠাৎ করে দরকার লাগতে যাবে? ওই দিন শপিং মলে দেখলি না ভাবি কি করলো? ওই মেয়ে তাকিয়েছিল বলে অবস্থা। আর এই শিমলা তো তোকে যখন ইচ্ছে চাপটে ধরে। ধর ওকে নিয়ে তোদের মাঝে ঝগড়া হলো, তখন ভাবি তোকে কোনো কিছুতে আঘাত করলে, আর তারপরেও যখন তুই ওই চেহারা নিয়ে নিচে গিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজলে, বাবা মা ওই অবস্থা দেখলে কি ভাবে বলতো? আর তুই কতটা লজ্জা পাবি? তাই বলছি বেডরুমের ব্যাপারে বেডরুমে সেরে যাবে। এমন কিছুই হবে না। ভাবি তোকে নিয়ে যা জেলাস ফিল হয়, তাতে না হওয়ার কিছুই নেই। এই আয়না করতে পারে না এমন কোনো কাজই নেই। যাই হোক, আজকে শিমলার মুখটা দেখার মতো ছিল। এক কাজ কর, তুই গিয়ে একবার শিমলার সাথে দেখা করে আয়, তাতে বেচারির মনটা ভালো লাগবে। আউট? মানে? আউট, রুম থেকে বের হও। শুনে না নে। আউট। রাত্রিকে বারবার আউট আউট বলাতে রাত্রি বাধ্য হয়ে চলে গেল। ইহুসান শিলমাকে একটু পছন্দ করে না। ইহুসানের সাথে ঘটে যাওয়া কালো অতীতের পর শিলমা কম চেষ্টা করেনি তার মনে জায়গা করে নিতে, কিন্তু না, পারেনি। ইহুসান একটা বারও তাকে তেমন ভাবে দেখেনি। বারকে বার বিরক্ত হয়ে ধমকিয়ে দূরে পাঠিয়ে দিয়েছে শিলমাকে। ফার্স্ট এইড বক্সটার দিকে চোখ যেতেই রাত্রির কথাগুলো কানে বেজে উঠল। আনায়ার জেলাসি করার কথাটা, সেদিনের শপিং মলের কথা, আজকের কথা, সবকিছু ফ্ল্যাশব্যাক করতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই ওর ফোন বেজে ওঠে, তাকিয়ে দেখে তার বন্ধুর কল। রিসিভ করলো। হ্যালো সাইফ, কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, আমি থানায় গিয়েছিলাম। আনায়ের ছবি দেখালাম, কিন্তু ওরা বলল এমন মেয়ের কোনো রিপোর্ট নাকি থানায় করা নেই। কিন্তু ও যদি এই থানার হয়ে থাকে তাহলে ও তো অবশ্যই থাকতো। এমনও তো হতে পারে ও এই থানার না, পাশের কোনো থানার। তুই পাশের থানাগুলোতেও খোঁজ দে, আর আমাকে সাথে সাথে সব জানাবি। তা তো বুঝলাম, কিন্তু এখন পার্টিতে আসছিস না কেন? ইহুসান সব খুলে বলল। তাহলে এবার ভালো বেড়াতেই পড়ছো। এখন তাহলে রাখি। ইহুসান কল দিয়ে মনে মনে ভাবতে লাগলো, আসলে কি প্যারা লাগছে। আজ পর্যন্ত এমনভাবে কেউ জোর খাটায়নি ইহুসানের উপর, আর ইহুসানও কখনো জোর মানেনি। এই আনায়ার কথা কেন যে না করতে পারে না, ও নিজেই বুঝে উঠতে পারে না। কিন্তু এইটা একটু একটু বুঝতে পারছে, তার কাছে আনায়ার এমন সব বাচ্চামো জেদ জেলাসি ওর ভালো লাগে। আনায়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছিল, তখনই শিলমা কিচেনে ঢুকলো। আর ঢুকতে ঢুকতে বলল, আমি বুঝতে পারছি না, এহসান তোমার মাঝে কি এমন দেখলো? কিছুই তো স্পেশাল নেই তোমার মাঝে। আনায়া গ্লাসটা রেখে তার সামনে গিয়ে বলল, আমি তো নিজেও জানি না। আচ্ছা তুমি আমাকে ভালো করে দেখে বলো তো, আমার মাঝে কি দেখেছো? আনায়া কথাটা বলে চুলগুলো সামনে নিয়ে আসলো। শিলমা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি আর এহসান সেই ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আচ্ছা, ওকে আমি খুব ভালো করে চিনি। প্রথমে কোনো কিছুর জন্য প্রচন্ড জিদ করে, তারপর মন ভরে গেলে ফেলে দেয়। ও তাহলে তোমার প্রতি কখন ইহসানের মন ভরে গেল যে ও তোমাকে সহ্য করতে পারে না? আনায়া কথাটা বলে একটা হাসি দিল। শিলমা রেগে গিয়ে বলল, আমার সাথে লাগতে এসো না, পারবে না তো বটেই, বরং পরে আফসোস করতে হবে। আরে ওয়াও, এটাই তো আমি চেয়েছিলাম। আসলে জানো কি, আমি না এই বাড়িতে খুব বোর হচ্ছিলাম। এক ননদও তো আমার সব কিছুতেই সাপোর্ট করে, আরেক শাশুড়ি ঝগড়া করার সময়ই মনে মনে কাউকে খুঁজছিলাম ঝগড়া করার মতো, ফাইট করার মতো। অবশেষে তোমাকে পেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি কি করবা, যা একদম বরাবর করে পায়ের উপর পা তুলে ঝগড়া করবে, দেখবে আমাদের ফাইটিং বেশ জমবে। আচ্ছা এখন যাও, অনেক রাত হয়েছে, ইহসান মনে হয় আমার জন্য অপেক্ষা করছে।
গুড নাইট। আর হ্যাঁ, পায়ের উপর পা তুলে বরাবর করে ঝগড়া করবে, কেমন? আনায়া কথাগুলো বলে পানির বোতল নিয়ে কিচেন থেকে চলে গেল। শিলমা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁতের সাথে দাঁত চেপে ধরে। সকাল হয়ে গেছে। বুকের মাঝে ভারী কিছু আর মুখে সুরসুরি অনুভব করতে পেরে ইহসানের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আনায়া তার বুকে মাথা রেখে শুয়ে আছে। আনায়ার চুলগুলো তার মুখের উপর। ইহসান একটা মুচকি হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালে দেখে সকাল 6টা বাজে। আস্তে আস্তে করে আনায়াকে বালিশে শুইয়ে দিল। তারপর চেঞ্জ করে ইয়ারফোন আর মোবাইলটা নিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়ল। শিলমা খুব ভালো করেই জানে ইহসান মর্নিংয়ে যায়, তাই সে আগে থেকেই রেডি হয়ে গার্ডেনে দাঁড়িয়ে ছিল। ইহসান আসতেই একগাল হেসে পড়ল। গুড মর্নিং। গুড মর্নিং। ইহসান না হেসেই বলল, তারপর দৌড়তে শুরু করলো। শিলমাও তার পিছু পিছু দৌড়তে শুরু করে। আনায়ার চোখে রোদ পড়তেই ঘুম ভেঙে গেল। আড়ামোড়া ভেঙে বসতে বসতে চোখ পড়ল বিছানায়। ইহসানকে দেখতে না পেয়ে একদম চমকে গেল। এত সকাল সকাল উঠে যাওয়ার লোক তো ইহসান নয়। আনায়া এই বাড়িতে আসার পর এত সকালে ইহসানকে উঠতে দেখেনি। আনায়া উঠে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমেও নেই। রুমের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। বুঝতে পারলো বাহিরে গিয়েছে। আনায়া ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা বানাতে সাহায্য করছিল টুনিকে। তখনই সদর দরজা দিয়ে ইহসান ঢোকে। মিস্টার হায়দার সোফায় বসে পেপার পড়ছিল। রাত্রি ফোন টিপতে টিপতে নিচে নামছিল। মিসেস হায়দার মাত্র রুম থেকে ড্রয়িং রুমে আসলো। ইহসানকে দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ ইহসান শিলমাকে কোলে করে নিয়ে ভিতরে ঢুকছে। মুহূর্তেই আনায়ার মনের ভিতর মোচড় দিয়ে উঠল। সে এক পা পিছিয়ে গেল। রাত্রি ইহসানের সামনে গিয়ে বলল, ভাইয়া তুই ওকে কোলে নিয়েছিস? সব বলছি, আগে ওকে সোফায় বসাই। ইহসান শিলমাকে সোফায় বসিয়ে দিল। আনায়া কিচেন থেকে এসে রাত্রির পাশে দাঁড়ালো। ইহসানকে তার বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? আসলে বাবা মর্নিং ওয়াক করতে গিয়ে পড়ে যাই, আর পা মুছড়ে যাওয়ার কারণে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, তাই বাধ্য হয়ে আমাকে কোলে নিতে হলো। আনায়া ইহসানের কথা শুনে শিলমার দিকে তাকালে শিলমা একটা শয়তানি হাসি দেয়। আনায়া বুঝতে পারে সবটা ওর মিথ্যা নাটক। শিলমা তার পা ধরে বলে, আহ, কি ব্যথা করছে? কেউ একটু মলম লাগিয়ে মালিশ করে দিবে। ওহ, কি ব্যথা। আমি করে দিচ্ছি। আচ্ছা বাবা, আপনি তাহলে পেপার পড়ুন। ইহসান, আপনি ফ্রেশ হতে যান। মা, একটু টুনিকে দেখুন না। আনায়ার কথা মতো মিস্টার হায়দার পেপার পড়তে বসে গেল। ইহসান ফ্রেশ হতে চলে গেল। মিসেস হায়দার কিচেনে চলে গেল। আনায়া একটা মলম এনে শিলমার সামনে বসলো। শিলমা আনায়ার হাঁটুর উপরে পা তুলে শয়তানি হাসি দিল। রাত্রি রেগে কিছু বলতে যাবে তার আগেই আনায়া চোখে ইশারা করে না করে। আনায়া মলম লাগাতে লাগাতে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? ব্যথা লাগছে? আচ্ছা একটু ওয়েট করো, আমি মলম লাগিয়ে এমন মালিশ করে দিব তোমার আর কোনো দিন ইচ্ছে হবে না মালিশ করাবার। আর ভুল করেও ইচ্ছে হবে না অন্যের স্বামীর সাথে মর্নিং ওয়ার্কে গিয়ে ডলাডলি করার। আনায়া কথাটা বলেই এত জোরে জোরে মালিশ করতে লাগলো যে শিলমা ভালো পায়ে ব্যথা পেতে লাগলো। সে ব্যথায় আহ ওহ করছে। রাত্রি মুখ চেপে হাসছে। শিলমা সহ্য করতে না পেরে বলল, আনায়া, আর মালিশ করতে হবে না, আমি এখন ঠিক আছি। শিলমা ল্যাংড়াতে ল্যাংড়াতে নিজের রুমে চলে গেল। রাত্রি এসে আনায়াকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। ইহসান শাওয়ার নিয়ে শুধুমাত্র একটা টাওয়াল পেঁচিয়ে বাহিরে আসলো। আনায়া বিছানায় বসেছিল। ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকাতেই ইহসানকে এভাবে দেখে জোরে এক চিৎকার দিল। ইহসানের দৌড়ে গিয়ে আনায়ার মুখ চেপে ধরল। এই কি করছো? এভাবে চিৎকার করছো কেন? ইহসান বুঝতে পারলো আনায়া তার মুখ ছাড়তে বলছে। ইহসান মুখ ছাড়তেই আনায়া এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তারপর বলল, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এইভাবে কেউ বাইরে বের হয়? আমি আবার কি করলাম? আমার তো টাওয়েল পেঁচানো আছেই। তাই বলে এইভাবে খালি গায়ে বের হবেন? ও মা, আমি কি মেয়ে নাকি? আর এটা আমার রুম, আমি যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে বের হতে পারি। ও হ্যালো মিস্টার, একটু ভুল হচ্ছে। এটা আগে আপনার ছিল, এখন এটা আমাদের।
আপনার আর আমার তো এখন আর আগের মতো যখন যেভাবে ইচ্ছে বের হতে পারবেন না। জামা কাপড় পরে ভদ্র মানুষের মতো বাইরে বের হবেন। অধিকার ফলাচ্ছ? যদি অধিকার ফলানো হয় তাহলে তাই, কিন্তু এভাবে আর বের হতে পারবেন না। কেন? দেখতে খারাপ লাগছে নাকি নিজেকে কন্ট্রোল করতে পারো না? ইহসান কথাটা ফাজলামি করে বলতে বলতে আনায়ার দিকে এগোতে লাগলো। আনায়া এক পা করে পিছুতে পিছুতে দেওয়ালের সাথে মিশে গেল। ইহসান ওর সামনে এলে সাইড দিয়ে চলে যেতে নিলে দুহাত দুই সাইডে দিয়ে আটকে ফেলে। তারপর আনায়াকে বলে, একটু আগে তো খুব অধিকার ফলাচ্ছিলে, এখন আমিও তোমার উপর আমার একটু অধিকার ফলাই। কথাটা বলে আনায়ার কানের পাশের চুলগুলো আলতো করে ছুঁয়ে দিলে আনায়া কেঁপে উঠল। ইহসান হাতটা গালে রাখতে যাবে তার আগেই আনায়া ধাক্কা দিয়ে চলে যায়। ইহসান একটা জোরে হাসি দেয়, কারণ সে এতক্ষণ যা করেছে তা ইচ্ছে করেই ফাজলামি করছিল। আনায়া সিরিয়াস ভেবে নিয়ে ভয় পেল। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আনায়া ইহসানের পাশের চেয়ারে বসেছে, শিলমা ইহসানের সামনের চেয়ারে। ইহসান যেই পরোটা নিতে যাবে তখনই শিলমা ইহসানের হাতের উপর দিয়ে পরোটাই হাত দেয়। ইহসান বিরক্ত হলেও মুখে কিছু বলে না। আনায়া শিলমার বিষয়টা লক্ষ্য করে। ইহসানের হাত থেকে পরোটাটা নিয়ে শিলমার প্লেটে দিয়ে দেয়। ইহসান আনায়ার দিকে তাকালে আনায়া নিজ হাতে মুখের দিকে পরোটা তুলে ধরে। ইহসান অবাক হলেও লজ্জা পায় বেশি, কারণ পরিবারের সবার সামনে মিস্টার হায়দার বলে, খেয়ে নে, এমন ভালোবাসা নতুন সময়ে পাওয়া যায়, যত পুরাতন হয় ততই কমে যায়। এই কথাগুলো ইহসান হালকা লজ্জা নিয়ে খাবারটা মুখে নিয়ে নেয়। আনায়া এটা ইচ্ছে করে করছে শিলমাকে দেখানোর জন্য। শিলমা রাগে শুধু পরোটা কুচি কুচি করছে। মিসেস হায়দার বলে, বৌমা, আমি চাই তুমি যেন এই পরিবারের সমস্ত অধিকার আর কর্তব্য পালন করো। তাই আমি আজকে সব কিছু বোঝাবো। নাস্তা শেষে তুমি আমার রুমে একবার এসো। আচ্ছা মা। রাত্রি বলল, ভালোবাসার মানুষের অধিকার আর কর্তব্য পালন করুক আগে, তারপর না হয় পরিবারেরটা। এমনিতেও ভাইয়ের প্রতি তো কম শকুনের চোখ নেই। রাত্রি কথাটা বলে শিলমার দিকে তাকালো। শিলমা রাত্রির দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আনায়া বলল, শকুনের চোখ ওঠাতে আমার খুব কষ্ট হবে না? ইহসান আনায়ার কানে কানে বলল। সব অধিকার আর কর্তব্য কিন্তু। ইহসান কথাটা বলে শয়তানি হাসি দিল। আনায়ার বুঝতে বাকি রইল ইহসান কেন কথাটা বলল। ইহসানের কথা শুনে আনায়ার বিষম উঠে গেল। ইহসান পানি এগিয়ে দিল। পানি খেয়ে কিছুটা ঠিক হলে ইহসান তাকে পায়ে খোঁচা দেয়। ইহসান গাড়ি ড্রাইভ করতে করতে আজকের সমস্ত কথা ভাবছিল আর মনে মনে ব্লাশিং হচ্ছিল। তখনই তার বন্ধু সাইফের কল আসলো। কল রিসিভ করে যা শুনলো তা হয়তো আশা ছিল না তার। সাইফ আশেপাশের সমস্ত থানায় খোঁজ নিয়েছে, কিন্তু আনায়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওর ছবি দিয়ে কোনো রিপোর্ট লেখা হয়নি। ইহসান চিন্তা করতে লাগলো, ওটা কি করে হতে পারে? একটা মেয়ে, তাও আবার বিয়ের কোণে, তাকে খুঁজতে কেউ কোনো রিপোর্ট করায়নি। এখন উপায় কি হবে? আনায়ার আসল পরিচয় কিভাবে বাহির করব? কিভাবে আনায়াকে তার পরিবারের কাছে পৌঁছে দিব? ইহসান কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন ফোন বেজে উঠে তাকিয়ে দেখে আনায়া কল করেছে। ফোন রিসিভ করলো। ওপাশ থেকে আওয়াজ আসলো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? এই তো বসে আছি। আপনি? আপনার ওই পিএটা কয়বার আসলো গেল কেবিনে? ও তো আসছে যাচ্ছে এভাবেই কাজের বিষয় নিয়ে। একটা কাজ করেন, আপনি বরং ওকে নিজের টেবিলেই রেখে দিন, আপনার সামনে বসে বসে কাজ করবে। আইডিয়াটা মন্দ নয়। আনায়া ইহসানের ফাজলামিতে রেগে গিয়ে কল কেটে দেয়। ফোন একদম অফ করে দেয়। ইহসান বারবার কল করলেও যাচ্ছে না। ইহসান আনায়ার এমন পাগলামিতে হাসতে শুরু করলো। আনায়া নিজের রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিল। তখনই রাত্রি ওর রুমে এসে বলে, ভাবি ভাইয়া ফোন করেছিল, বলেছে আজকে আসতে দেরি হবে, রাত 11টা-12টা বাজতে পারে। কোনো কারণ বলেছে? ভাইয়ার পিএকে নিয়ে আরেকটা ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাবে। আনায়ার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। রাত্রি ওর সাথে বকবক করলেও ও তেমন কোনো কথা বলে না। হঠাৎ করে রাত্রির ফোনে কল আসলো। দুজনের চোখই একসাথে
ফোনের স্ক্রিনে পড়ল মিস্টার পারফেক্ট সাথে লাভ ইমোজি দেওয়া নাম্বার। রাত্রি তাড়াতাড়ি করে ফোন উল্টো করতে নিলেই আনায়া ফোন করে নেয়। তারপর শয়তানি হাসি দিয়ে পড়ল, মিস্টার পারফেক্ট, তো আমার ননদ তলে তলে ডুবে ডুবে জল খাচ্ছে। ভাবি প্লিজ কাউকে বলো না, কেউ যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে, বিশেষ করে ভাইয়া যেন কোনোভাবেই না জানে। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি কাউকে কিছুই বলবো না, তোমার ভাইয়াকেও না। এবার আমাকে বলো কি করে কি হলো, নাম কি, কি করে? রাত্রি একটা শ্বাস ফেলে আনায়াকে সব খুলে বলল। আনায়া সব শুনে বলল, তার মানে তুমি মাহিদের সাথে কালকে দেখা করতে যাচ্ছ? প্লিজ ভাবি, আমি বারবার বলছি কেউ যেন কিচ্ছু জানতে না পারে। কেউ কিছু জানবে না। রাত 12টা বেজে 20 মিনিট ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে আনায়া। রাতে না খেয়ে অপেক্ষা করছে, কিন্তু ইহসানের আসার কোনো নামগন্ধই নেই। এখন আনায়ার বড্ড কষ্ট লাগছে। সে উপরে চলে যাবে, তখনই কলিং বেলের শব্দ হলো। আনায়া দৌড়ে গিয়ে দরজা খুলল, আর যা দেখলো তা দেখার জন্যে মোটেও প্রস্তুত ছিল না। কেউ একজন এতগুলো গোলাপ ফুল নিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। গোলাপগুলো সরাতেই ইহসানের মুখটা স্পষ্ট ভেসে আসলো। আনায়া প্রথমে খুশি হলেও পরবর্তীতে প্রিয়ের কথাটা মনে হওয়ায় অভিমান হয়। আনায়া কিছু না বলে চুপচাপ চলে যেতে নিলে ইহসান ওর হাত ধরে ফেলে। তারপর বলে, রাগ হয়েছে নাকি অভিমান? তা যাই হোক, আপনার কি? আপনি আপনার প্রিয়ের সাথে মিটিং করেন, রাত 3টে পর্যন্ত করেন, সমস্যা নেই। আরে বাহ, আবার কিউট জেলাসি। তুমি জানো আনায়া, তোমাকে সব থেকে বেশি সুন্দর কখন লাগে? যখন তুমি এমন কিউট জেলাস ফিল করো। আমার কাছে না খুব দারুণ লাগে ব্যাপারটা। আনায়া ইহসানের দিকে তাকালো। আনায়ার চোখে পানি। ইহসান বুঝতে পারলো আনায়া সত্যি কষ্ট পেয়েছে। সে আনায়াকে বলল, আরে বাবা, তুমি কান্না করছো কেন? আচ্ছা বাবা, সরি, আর দেরি হবে না আসতে, এখন চলো আমার সাথে। আনায়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই হাত ধরে গার্ডেনে নিয়ে গেল। গার্ডেনে গিয়ে আনায়া পুরো অবাক হয়ে যায়। সেখানে একটা ড্রয়িং টেবিল সাজানো আছে, সাথে মোমবাতি জ্বালানো। আর ইহসান আনায়ার কানে কানে বলল, আমি জানতাম তুমি পিয়ের ব্যাপারটা নিয়ে রাগ করবে, তাই তোমাকে ইচ্ছে করে আরো রাগানোর জন্য রাত্রিকে দিয়ে মিথ্যা কথাটা বললাম। যদিও রাত্রি জানতো না ওটা মিথ্যে কিনা সত্যি। তারপর অফিস থেকে এসে এসব ম্যানেজ করতে করতে 10টা বেজে গেছে, আর 2 ঘন্টা একটা গিফট কিনতে গেছে। তার মানে আপনি আপনার প্রিয়ের সাথে মিটিং করেননি? আরে বাবা না, আর তাকে এটাও বলে দিয়েছি খুব বেশি দরকার না হলে আমার কেবিনে না আসতে। এবার খুশি? আনায়া নিচের দিকে তাকিয়ে বলল। ইহসান বলল, গোলাপগুলো কি নিবে? ও সরি। তারপর আনায়াকে আর একটা বক্স দিয়ে বলল, এটা রুমে নিয়ে খুলো। এখন বসো, রাতে তো কিছু খাওনি, খাবে চলো। ইহসান আনায়াকে নিয়ে বসে খাওয়া শুরু করলো। এদিকে শিলমা নিজের রুম থেকে সবকিছু দেখে রাগে ফাটতে লাগলো। রাগে নিজেই বলতে লাগলো, এহসানকে আমি ভালোবাসি, আমি এহসানকে আমার করেই ছাড়বো। আনায়াকে আমি যে করেই হোক এই বাড়ি আর এহসানের মন থেকে দূর করবই। এসব রোমান্টিক ডিনার করব আমি আর এহসান। রাত 2টো বাজে। আনায়া বাচ্চাদের মতো ঘুমোচ্ছে, কিন্তু ইহসানের চোখে ঘুম আসছে না। আনায়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এত কেন মায়া লাগে আনায়ার প্রতি? কি এমন জাদু আছে আনায়ার মাঝে যার জন্য ইহসান শত চেষ্টা করেও নিজেকে আটকাতে পারে না? ইহসান জানে আনায়ার প্রতি একটা ভালো লাগা কাজ করে, কিন্তু সেই ভালো লাগা কি ভালোবাসাতে রূপান্তরিত হচ্ছে? না, এটা হতে পারে না। তার জীবন থেকে প্রথম মানুষটা চলে যাওয়ার পর ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। সে আর কাউকে ভালোবাসতে পারবে না বলেই ধরে নিয়েছে। যতটুকু সম্ভব আনায়ার থেকে দূরত্ব নিয়ে থাকতে হবে। আজকের ডিনারের বিষয়টা শুধু আনায়ার অভিমান ভাঙানোর জন্য ছিল। সে বুঝতে পেরেছে আনায়া খুব অভিমানী, আবার আনায়ার পরিচয়ের কথাও ভাবছে। কম চেষ্টা তো করেনি পরিচয় বের করতে, কিন্তু কোনো পরিচয় পায়নি। এসব করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেলল ইহসান। বেলা হয়ে গেছে। রাতে দেরি করে ঘুমানোর জন্য এখনো ঘুমোচ্ছে ইহসান। আনায়া গোসল করে এসে এখনো ঘুমাতে দেখে একা একাই বলতে লাগলো, বাহ বাহ, কি জমিদারি ঘুম হচ্ছে ওনার।
কই আজকে তো মর্নিং ওয়ার্কে যাইনি। সব বুঝতে পারি, আজকে আমি উঠে গেছি বলে যাইনি। যদি আমি সাথে যাই তাহলে তো আর অন্য মেয়েদের দিকে তাকাতে পারবে না। আচ্ছা দেখাচ্ছি মজা। আনায়া কথাটা বলে ধীরে ধীরে ইহুসানের কাছে গেল। তারপর সাইড ড্রয়ার থেকে জোরে আওয়াজ করে খুলল। ইহুসান একটু নড়ে উঠল। ইচ্ছে করেই ড্রয়ারে ঘাটাঘাটি করে জোরে আবার লাগিয়ে দিল। ইহুসানের ঘুম ভেঙে গেল। চোখ না তুলেই ঘুমোলো। আনায়া কি করছো? দেখতে পারছো না ঘুমাচ্ছি? বেলা কয়টা বাজে হিসাব আছে? 9টা বাজে। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? অফিসে যাবে কে? আজকে আর যাবো না। কি বললেন? কানে কম শোনো? বললাম আজকে যাব না। ইহুসান কথাটি বলে বালিশে আবার মাথা নামিয়ে দিল। আনায়া উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে পড়ল। আমাকে বয়রা বলা? ওয়েট, অফিসে না গিয়ে ঘুম? দাঁড়ান আমি কি করি। আনায়া জানালার পর্দা খুলে দিল, গ্লাস খুলে দিল। রোদ এসে সোজা ইহুসানের মুখে পড়ল। ইহুসান মাথা তুলে পড়ল। আনায়া কি করছো? জানালা অফ করে বলছি। অফ করছি। বলেই সাথে সাথে এসি অফ করে দিল। তারপর রুম থেকে বের হতে হতে বলল, 10 মিনিটের ভেতরে ফ্রেশ হয়ে নিচে আসুন। এ কোন পাগলিকে নিয়ে পড়লাম? কে এই মেয়ে? আমি কে দেখাচ্ছি, আমি কে। বলেই ফ্যান অফ করে দিয়ে বেরিয়ে গেল। ইহুসান উঠে বসে রাগে নিজের মাথার চুল নিজেই টেনে ধরে। বাধ্য হয়ে রাগে হনহন করতে করতে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নায় মুখ দেখতেই চোখ পড়ল আনায়ার রেখে যাওয়া একটি ঝুমকোর দিকে, যেটা সেদিন পরে অফিসে গিয়েছিল। ওই দিন ঘটনা মনে হতেই ঝুমকো হতেই মুচকি হাসল ইহুসান। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। সবাই একসাথে নাস্তা করছিল, তখন ইহুসান বলল, অফিসে খুব চাপ পড়ে গেছে। নতুন নতুন সব ডিজাইন নিয়ে কাজ করতে হবে। গত কয়েক বছরের ফাইল চেক করলাম, সব বছরের ডিজাইন একরকম মনে হলো, তাই এবার একটু ভিন্ন ডিজাইন করব ভাবছি। মিস্টার হায়দার বলল, আমি সব কিছু তোকে দিয়ে দিয়েছি, তো যেটা ভালো মনে হয় তুই সেটা কর। কিন্তু মনে রাখবি, এই বিজনেসটা আমার খুব কষ্ট করে গড়ে তোলা। শিলমা বলল। আমার কাছে কিছু ডিজাইন ছিল, আচ্ছা আমি দেখাচ্ছি। শিলমা তার ফোন থেকে কতগুলো ডিজাইন দেখালো। মোটামুটি সবারই পছন্দ হলো। মিস্টার হায়দার বলল,